গাজা সিটি দখলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলায় একদিনে প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে পাশ কাটিয়ে মৈত্রীর পথে হাঁটছে বেইজিং দিল্লি। এশিয়ায় নতুন অর্থনৈতিক বিপ্লবের সম্ভাবনা। ইউক্রেনকে নিরাপত্তা দিতে ন্যাটো সেনাদের নিয়ে বাহিনী গঠনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। সবার অন্তর্ভুক্তি ছাড়া কার্যকর হবে না বলছে রাশিয়া। এবং মারা গেলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে খ্যাত ফ্রাঙ্ক ক্যাপ্রিও। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারা দিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। গাজা সিটি দখলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনের। এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে প্রাণ গেছে আরও ৩ শিশুর। এ নিয়ে খাদ্য সংকটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে, যাদের ১১২ জনই শিশু। গাজা সিটির দখল অভিযানের নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ আন্তর্জাতিক মহল। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা সিটি দখলের লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার থেকে প্রাথমিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তেল আবিব। ইতিমধ্যেই নগরের উপকণ্ঠে তাদের অবস্থান শক্ত হয়েছে বলে দাবি করেছে সেনা কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্যের অনুমোদনের পর এই অভিযানকে নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রথম পর্যায়ে প্রায় ৬০,০০০ রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গেল ২২ মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা নগরী হামাসের অন্যতম ঘাঁটি বলে দাবি করেছেন ইসরায়েলি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। মূলত হামাসের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং জনগণের উপর তাদের নির্ভরশীলতা ছিন্ন করতেই এই অভিযান বলে জানান তিনি। বর্তমানে জাইতুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলের ব্রিগেড মোতায়েন রয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যেই একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও অস্ত্র ভাণ্ডার উদ্ধারের দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সেনারা বলছে তারা অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। সেখানে এখনও প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে আন্তর্জাতিক মহল ইসরায়েলের এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। এ পদক্ষেপ দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের ফাঁদে ফেলতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আরও বাস্তুচ্যুতি ও যুদ্ধবৃদ্ধি গাজার ২১ লাখ মানুষের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে অর্ধেক জিম্মি মুক্তির বিষয় অন্তর্ভুক্ত রেখে ৬০ দিনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। হামাস এ প্রস্তাবে সম্মতি দিলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইমরুল হাসান, আরটিভি। এদিকে যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ মনে করে জাতিসংঘের সব দেশের ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্সের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ৬ দিন ধরে চলা এই জরিপে দেখা গেছে ৬৫% মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। তবে জরিপে ৩৩% মার্কিন নাগরিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে একমত নন। ৯% কোনো উত্তর দেয়নি। রয়টার্সের এই অনলাইন জরিপে অংশ নিয়েছে প্রায় ৪,৫০০ মার্কিন নাগরিক। সোমবারের প্রকাশিত এই জরিপের মাধ্যমে গাজা ইস্যুতে মার্কিন নাগরিকদের দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতায় পশ্চিমা মিত্র বহু দেশ নীরব ভূমিকা রাখলেও ভিন্ন পথে হেঁটেছে কয়েকটি দেশ। ইতিমধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য। একই পথে হেঁটে স্বাধীন ফিলিস্তিন ঘোষণার কথা জানালো অস্ট্রেলিয়া। এরপর থেকে দেশটির সঙ্গে বাড়তে শুরু করেছে নেতানিয়াহুর সরকারের দূরত্ব। একে একে বিভিন্ন শক্তিধর দেশের সমর্থন হারিয়ে অনেকটাই একা হয়ে পড়ছে ইসরায়েল। বিনিয়ামিনের রিপোর্ট।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বিচার গণহত্যার শিকার ফিলিস্তিনের বাসিন্দারা। এমন অমানবিক হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুর সঙ্গ ছেড়েছে বহু রাষ্ট্র। গাজায় ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে তারা এখন পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনের। ইতোমধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য। গেল সপ্তাহে একই ধরনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফলে এ সিদ্ধান্ত জানানোর পর থেকেই দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ইসরায়েলের। সোমবার নেতানিয়াহু সরকারের এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসাও বাতিল করে দেয় ইসরায়েল। এরপরই দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসকে একজন দুর্বল নেতা হিসেবে কটাক্ষ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের সঙ্গে অ্যালবানিস বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নেতানিয়াহুর কটাক্ষকে একদমই গুরুত্ব দেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতানিয়াহুকে আগেই ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি জানিয়ে রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যান্য নেতাদের সম্পর্কেও নেতানিয়াহুর একই রকম মন্তব্য রয়েছে। আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেই না। সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবেই যোগাযোগ করি। এদিকে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুকে হতাশ নেতা বলে পাল্টা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, ফিলিস্তিনিদের হামলার পাশাপাশি খাদ্য সংকটে ফেলে শিশুদের মেরে ফেলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ব থেকে ইসরায়েল দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন টনি। আপনি কত মানুষকে বোমা ফেলে মারতে পারেন বা কত শিশুকে অভুক্ত রাখতে পারেন, এর মাধ্যমে শক্তির পরিমাপ করা যায় না। আমরা দেখছি যে প্রতি পদক্ষেপেই ইসরায়েল ক্রমাগত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটি তাদের নিজেদের জন্যও ক্ষতিকর। গাজায় চলমান যুদ্ধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিয়েছে অঞ্চলটিতে। বিশেষজ্ঞরা বলছেন, হত্যাকাণ্ড ও অনাহারের মাধ্যমে জাতিগত নিধনের চেষ্টা চালিয়ে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। বিনিয়ামিন, আরটিভি। ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কের যখন টানাপোড়েন, তখনই বিশ্ব রাজনীতিতে মেরুকরণ চলছে। হঠাৎ করে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনকে পাশ কাটিয়ে মৈত্রীর পথে হাঁটছে বেইজিং দিল্লি। এতে এশিয়ায় নতুন অর্থনৈতিক বিপ্লবের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। চীন ভারত সম্পর্কের উন্নতি এ অঞ্চলে নতুন বিনিয়োগের অসীম সম্ভাবনা উন্মোচন করতে পারে বলেও মনে করছেন অনেকে। সামদানি প্রত্যয় রিপোর্ট। চলতি মাসের শুরুর দিকে ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। কারণ হিসেবে ওয়াশিংটন জানায়, রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানি অব্যাহত রাখায় জরিমানা হিসেবে ভারতের ওপর এ শুল্ক আরোপ করা হয়েছে। দীর্ঘদিনের মিত্র ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই ফাটল নিরাপত্তা ও প্রযুক্তির মতো খাতগুলোকে ঝুঁকির মুখে ফেলে দেয়। তিলে তিলে গড়ে ওঠা সহযোগিতার এ সম্পর্ক ট্রাম্পের ট্যারিফ ফাঁদে আটকানোর পর এশিয়ার অর্থনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বৃদ্ধি পেতে থাকা এই সম্পর্কের মূল চালিকা শক্তি ছিল একটাই, চীনের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখা। তবে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও এশিয়ার প্রতিদ্বন্দ্বী ভারতের মধ্যে সম্পর্ক ফাটলে লাভবান হতে পারে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের ফাটল বেইজিং ও নয়াদিল্লির মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর পথে নতুন গতি সঞ্চার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দেশ দুটিতে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছিল। তবে দেশ দুটির মধ্যে বরফ গলতে শুরু করেছিল মূলত গত বছরের অক্টোবরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর। এ সময় থেকে দুদেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে সফর, বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো এবং নাগরিক পর্যায়ে আসা যাওয়া সহজ করা নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। রাশিয়ায়
নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশ ভ্রমণ ভিসার বিধিনিষেধ শিথিল করেছে এবং সরাসরি ফ্লাইট চালু করেছে। এছাড়া গেল জুনে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য তিব্বতের পবিত্র স্থান মানস সরোবরে যাওয়ার অনুমতি দিয়েছে চীন। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সপ্তাহে ভারত সফর করেছেন। সফরে সীমান্ত, অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এটি 3 বছরের বেশি সময়ের মধ্যে ওয়াংয়ের প্রথম ভারত সফর। যদিও অনেক বিশ্লেষকের মতে ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে চীন। নয়াদিল্লির সম্পর্ক নতুন করে শুরুর এই ইচ্ছা কেবল ট্রাম্পকে মোকাবেলার কৌশল কিনা তাও ভেবে দেখছে বেইজিং। সামদানি প্রত্যয়, RTV। ইউক্রেনের নিরাপত্তার দায়ভার এবার ইউরোপকে নিতে বলেছে যুক্তরাষ্ট্র। সরাসরি সেনা না পাঠালেও আকাশ প্রতিরক্ষায় সাহায্যের আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই কিয়েভকে রুশ হামলা থেকে বাঁচাতে ন্যাটো সেনাদের নিয়ে বাহিনী গঠনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তবে সব পক্ষের অন্তর্ভুক্তি ছাড়া এই নিরাপত্তা কার্যকর হবে না বলে মন্তব্য রাশিয়ার। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। রাশিয়া ইউক্রেনের 3.5 বছরের যুদ্ধের ইতি টানতে দুই পক্ষের সঙ্গেই সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় কিয়েভের প্রধান দাবি ছিল রুশ হামলা থেকে নিরাপত্তার নিশ্চয়তা। তবে ট্রাম্প স্পষ্ট করে জানান মার্কিন স্থলবাহিনী ইউক্রেনে পাঠানো হবে না, তবে আকাশপথে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। এর আগেও বেশ কয়েকবার ইউক্রেনের প্রতিরক্ষার জন্য আর্থিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় খরচের সিংহভাগ ইউরোপকে বহন করতে বলেছে যুক্তরাষ্ট্র। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইউরোপের নিরাপত্তার দায়ভার এখন থেকে নিজেদেরকেই নিতে হবে। ইতোমধ্যেই কিয়েভকে নিরাপত্তা দিতে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এদিকে রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার মতে, নিরাপত্তা কার্যকর করতে হলে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে রাশিয়া ও চীনকেও যুক্ত করতে হবে। সব পক্ষ একমত হওয়ার পর কিয়েভের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবে মস্কো। ল্যাভরভ জানান, ধাপে ধাপে সংলাপের মাধ্যমে চুক্তির সবকিছু চূড়ান্ত করতে চাইছে রুশ সরকার। Но также понимают, что обеспечить его можно. এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন ন্যাটোর সামরিক প্রধানরা। যুদ্ধ শেষে ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করেন তারা। ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এই বিষয়ে প্রস্তুতি চলছে। অন্যদিকে পশ্চিমা সেনাদের ইউক্রেনে প্রবেশ না করার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। অবশ্য ভূমি বিনিময় বা আঞ্চলিক সমঝোতার মাধ্যমে রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ল্যাভরভ। বিনিয়ামিন, RTV। যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও যুক্ত হবে। মঙ্গলবার মার্কিন প্রশাসন এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিরোধী সন্ত্রাসী সংগঠন বা ইহুদি বিদ্বেষী কোনো কার্যক্রমের প্রমাণ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানায় দেশটির নাগরিকত্ব অভিবাসন পরিষেবা বিভাগ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিমালা কঠোর করার লক্ষ্যে গেল জুনে সামাজিক মাধ্যম যাচাই করে ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু হয়। এ প্রক্রিয়ায় বাতিল হয় ৬,০০০ শিক্ষার্থীর ভিসা। তবে ঘোষণায় আমেরিকা বিরোধী মনোভাব আসলে কি তা নিয়ে সঠিক কোনো ব্যাখ্যা না থাকায় এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৭০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অর্ধলক্ষাধিক মানুষ। গেল কয়েকদিন ধরে টানা বর্ষণে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৫৬,০০০-এর বেশি মানুষ। দেশটির গণমাধ্যম জানায় নিহতদের মধ্যে ১৭ জনই পানিতে ডুবে মারা গেছে। বন্যাগ্রস্তদের ক্ষতিপূরণে দেশটির সরকার ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ ঘোষণা দিয়েছে। ২০২৪ সালেই নাইজারের ৮ অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মারা গেছেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে খ্যাত জাজ ফ্রাঙ্ক ক্যাপ্রিও। দীর্ঘ 1 বছর 8 মাস অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি। বুধবার তার অফিসিয়াল সামাজিক মাধ্যমের এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ জানা যায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 88 বছর। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।